আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আর আজকে তোমাদের যে ক্লাসটা হবে আর কি, এটা হইলো যে টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধানের সিরিজ যেটা আছে সেটা শুরু হচ্ছে আজকে থেকে ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টার আমরা চেষ্টা করব আমাদের যে কেমিস্ট্রি চ্যাপ্টার 2টা আছে না, চ্যাপ্টার 2 পদার্থের গঠন, এখান থেকে যতগুলো টাইপ ভিত্তিক এমসিকিউ আছে আমি যা করাবো ইনশাল্লাহ এর ভিতর থেকে তুমি 100% কমন পাবা। তো ফার্স্ট অফ অল একটা কাজ করো, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যে বন্ধুগুলো থাকবে তাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করো লাইভ ক্লাসটা, এবং তোমরা একটা কাজ করতে পারো তোমাদের বন্ধুদের মেনশন করতে পারো যাতে করে তারাও এই লাইভ ক্লাসগুলো করতে পারে। তো আমরা এই চ্যাপ্টারের নাম কি বলো তো ভাইয়া? পদার্থের গঠন। এই যে পদার্থের গঠনটা আছে এখান থেকে যে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো হবে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হইলো ব্যাপন এবং নিঃসরণ থেকে। তো আমি যে তোমাকে শুধু এমসিকিউ সমাধান করাবো তা কিন্তু না, আমি তোমাকে বেসিকটাও বুঝিয়ে দিব। ওকে, তো চলো শুরু করলাম। তো প্রথমে আমরা যে টাইপটা দেখবো সেটা হলো ব্যাপন। চলো, তো ব্যাপন থেকে আমাদের কিন্তু একটা টাইপের প্রশ্ন আসবে যে কার ব্যাপনের হার বেশি বা কার ব্যাপনের হার কম, বা কার নিঃসরণের হার বেশি বা কার নিঃসরণের হার কম, এইরকম একটা প্রশ্ন আসবে। তো মনে রাখবা যে গ্রাহামের যে ব্যাপন সূত্রটা ছিল তার সঙ্গে একটা আণবিক ভরের সম্পর্ক ছিল। সেটা কি? এটা হইলো আর তে বুঝায় ব্যাপন, আর প্রপোর্শনাল টু রুট আবার এম। এই এমটা হলো কি ভাই? আণবিক ভর। তার মানে আণবিক ভর যার বেশি হবে তার ব্যাপন কি হবে? কম হবে। কারণ আণবিক ভর যার কম হবে ব্যাপন তার কি হবে? বেশি হবে। তার মানে আণবিক ভরের সাথে ব্যাপনের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। তাহলে এটা আমরা নোট করতে পারি না যে আণবিক ভর যার বেশি, আণবিক ভর যার বেশি ব্যাপন তার কম। আমি তোমাকে একদম বেসিক থেকে পড়াবো, একটা ক্লাস দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আণবিক ভর যার কম ব্যাপন তার বেশি, এই কথাটা একটু মনে রাখো। তো এখন এই প্রশ্নের উত্তরটা এখন তোমরা একটু বলো তো দেখি, আমাকে কমেন্ট বক্সে জানাবো যে কারটা সঠিক হয়। বলছে কোনটির ব্যাপন হার বেশি। এখানে ক নাম্বার আছে হইলো নাইট্রোজেন, খতে আছে কি হাইড্রোজেন, গতে আছে হইলো হাইড্রোজেন, আর খতে আছে কি ক্লোরিন। চিন্তা করে দেখো তো ভাই, নাইট্রোজেনের আমি যদি পারমাণবিক আণবিক ভর বের করতে চাই, অর্থাৎ আণবিক ভর বের করতে চাই, তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত হবে? নাইট্রোজেন 14 গুণন কত 2 ইকুয়াল টু কত হবে? 28 না? আর হাইড্রোজেন কত হবে? হাইড্রোজেনের ভর 1 কিন্তু আছে 2টা পরমাণু, ইকুয়াল টু কত হবে? 2। ক্লোরিনের ভর কত হবে? ক্লোরিন একা 35.5 কিন্তু আছে 2টা, 2 গুণন করলে কত হবে? 71। 71। এখন আমাকে প্রশ্নটা বলা হয়েছে কি কোনটির ব্যাপন হার বেশি। তাহলে কোনটার ব্যাপন হার বেশি হবে বলতো? আমরা দেখলাম কি যে যার আণবিক ভর কি হবে? কম হবে। তাহলে এই তিনটা অপশনের ভিতর থেকে আণবিক ভর সব থেকে কম হাইড্রোজেনের, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হাইড্রোজেন, অর্থাৎ গ নাম্বারটা। ক্লিয়ার হয়েছে এইটুকু? এখানে নিচে আর একটা প্রশ্ন আছে, বলা হয়েছে নিচের কোনটির ব্যাপন হার অর্থাৎ ব্যাপন আগে হবে। দেখো, এর আগের প্রশ্ন ছিল কোনটার ব্যাপন হার বেশি, বাট এখানে বলা হয়েছে কি যে কোনটার ব্যাপন আগে হবে। সেম কোশ্চেন, যার ব্যাপন হার বেশি তার ব্যাপন কি হবে? আগে হবে। দেখেন তিনটা অপশন আছে, কোনটা অপশন হবে বলতো? আমরা এখন অপশনগুলো দিয়ে বার করি। চলো, অ্যামোনিয়ার আণবিক ভর যদি আমি বের করতে চাই, নাইট্রোজেন কত? 14 গুণন কত? 1। হাইড্রোজেন কত? 3 ওকে 3 ইকুয়াল টু কত রে? 17। আবার খ নাম্বারে কি আছে বলতো? পানি। পানির কত হবে? হাইড্রোজেন 2 যোগ অক্সিজেন কত? 16। তোমরা তো আণবিক ভর বার করতে পারো আশা করছি না? 18। কার্বন ডাইঅক্সাইড কত হবে? কার্বন হইল 12, অক্সিজেন হইল 16 দুগুণ 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাহলে কত হইল? 44 না 44। তো এইখান থেকে তুমি দেখো যে অ্যামোনিয়ার আণবিক ভর 17, এটার আণবিক ভর হইল, পানির হইল আণবিক ভর কত? 18, কার্বন ডাইঅক্সাইডের কত? 44। তো ভাই কোনটা সঠিক উত্তর হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো, আমি একটু দেখতে চাই। ভালো করে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো। আমরা বলছি কার ব্যাপন আগে হবে। কার ব্যাপন আগে হবে? যার আণবিক ভর কম। তো এটার আণবিক ভর 17, এটার আণবিক ভর 18, এটার আণবিক ভর 44। তাহলে আণবিক ভর কার কম? আণবিক ভর তো অ্যামোনিয়ার কম, তার মানে এটা অ্যান্সার কোনটা হবে? অ্যামোনিয়া, অর্থাৎ ক নাম্বারটা।
অ্যামোনিয়ার ব্যাপন আগে ঘটবে। ওকে, বুঝতে পারছি? আমাকে একটু ওয়াই লিখে জানাও তো। আশা বলছো ওয়াই, তাসফিয়া বলছো ওয়াই। তাসফিয়া হইলে আমার বোনের নাম। সরকার, সাহেল, সাহেল ভালো করে বোঝো, যাদের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এর আণবিক ভর 17, এর এর হইলো 18, এর হলো 44। এটা আণবিক ভর কম, এই জন্য এর ব্যাপন বেশি বা আগে ঘটবে। ওকে, আমাকে একটু ওয়াই লিখে জানাবে। হ্যাঁ, বাবুল বলছ, বাবুল আক্তার বলছো ওয়াই, থ্যাংক ইউ। চলো এবার এটা দেখো তো, এই টাইপের একটা আসবে, ক্রম থেকে একটা প্রশ্ন আসবে, ভালো করে বুঝবা। হ্যাঁ, দেখো ব্যাপন থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। এখানে আমাকে বলা হয়েছে হিলিয়াম আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। বলছে ব্যাপনের হারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। বানানটা একটু ইয়ে হবে, এই যে রেপ হবে। ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও, অর্থাৎ এই যে 1 2 3 4 চারটা যে মৌল দেয়া আছে বা অণু দেয়া আছে, এইগুলোর ভিতর থেকে কার ব্যাপন সব থেকে বেশি হবে সেই ক্রম অনুযায়ী তোমার সাজাইতে বলছে। তো তুমি তো এটা খুব ভালো করে জানো যে কার ব্যাপন বেশি হবে, যার আণবিক ভর কম। তো ফার্স্ট অফ অল তুমি কি করবে, একটা খসড়া খাতায় সুন্দর করে সবগুলো আণবিক ভর বের করে নাও। হিলিয়াম কত? হিলিয়াম কিন্তু ভর 4। তারপর হাইড্রোজেন কত? হাইড্রোজেন কিন্তু হবে 2। অক্সিজেন কত? অক্সিজেন 16, 16 দুগুণ হবে কত? 32। তারপরে নাইট্রোজেন কত? নাইট্রোজেন হলো 14, দুইটা আছে, 14 দুগুণ 28। তাহলে আমাকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাইতে বলছে। ঊর্ধ্বক্রম মানে কি ভাই বলো তো? ঊর্ধ্বক্রম মানে বোঝানো হচ্ছে যে কার ব্যাপন বেশি হবে, কার ব্যাপন বেশি হবে। তো এই জায়গায় খুব সিম্পল ভাবে মনে রাখবা যে এই যে 1 2 3 4 এই চারটা যে মৌল আছে, এই চারটা মৌলের ভিতর থেকে কার ব্যাপন সব থেকে বেশি। এখানে দেখা যাচ্ছে কি হাইড্রোজেনের আণবিক ভর সব থেকে কম। তা আমরা জানি আণবিক ভর যার কম হয় ব্যাপন তার বেশি হয়, বেশি হয়। তো এই জন্য তাহলে প্রথমে সব থেকে ব্যাপন বেশি কার হবে? হাইড্রোজেনের হবে। তার থেকে কম কার হবে? দেখো তার থেকে বড় হইল কে? হিলিয়াম আছে 4, তাহলে হিলিয়াম হবে তারপরে। তার থেকে বেশি কে হবে? এই দুটোর ভিতর থেকে দেখো এটা, তারপরে হলো 28, তারপরে হবে নাইট্রোজেন। তার থেকে বেশি সব থেকে বড় কে? অক্সিজেন, তাহলে সবশেষে হবে অক্সিজেন। অর্থাৎ এটাই হইলো আমাদের এই ব্যাপনের ঊর্ধ্বক্রম। এভাবে ক্রম আকারেও দেওয়া থাকতে পারে বা অপশনে এরকমও দেওয়া থাকতে পারে, প্রথম হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। একই কথা ভাই। এখন বলো তো কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে এই যে গ নাম্বারটা, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এন্ড অক্সিজেন। ক্লিয়ার হইছো? নুসরাত জান বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছো 3 নাম্বারটা? ওকে, জাস্ট তোমরা একটা কাজ করবা, ওয়াই লিখে জানাবা। হ্যাঁ, মানে সি লিখে জানাবা বা এ লিখে জানালে বুঝবো এ, বি লিখে জানালে বলবো হইলো খ, আর সি লিখে জানালে বুঝবো আমি হইলো গ নাম্বারটা। ওকে, আচ্ছা তোমরা কে কোথা থেকে যুক্ত হইছো আমাকে একটু বইলো তো, কে কোন এরিয়া থেকে যুক্ত আছো? আসিফ বলছো ওয়াই, থ্যাংক ইউ। চলো আমরা পরেরটাতে চলে যাই। আমি যে টাইপের এমসিকিউ গুলো করাবো ইনশাল্লাহ এইখান থেকেই কমন পড়বে, এই জন্য একটু মনোযোগ দিবা। এবার মনোযোগ দিবা, এখানে যে প্রশ্নটা উত্তর বলা হয়েছে কি হবে বলো তো? এটার বলছে, খুব চিন্তা করো তো ভাই। এখানে বলছে সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি? সাদা ধোঁয়া মানে কি? আমাদের যে সাদা ধোঁয়া দেখো না, এরকম একটা সাদা ধোঁয়া। এখানে 3টা মৌল আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, একটা হলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখানে আছে হইলো আমাদের ন্যাফথালিন। এই যে 3টা আছে, এই 3টার ভিতর থেকে দেখবা এই যে অ্যামোনাইম, অ্যামোনাইম কেন বলতেছি, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে না, এটা হইলো কিন্তু সাদা ধোঁয়া সৃষ্টি করে। সাদা ধোঁয়া, এটা একটা মুখস্থ টাইপের মতো পড়া, এই জন্য এটা একটু মনে রাখবা। ওকে, যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা সাদা ধোঁয়ার সৃষ্টি করে। ওকে, এটার উত্তর হবে 1। ক্লিয়ার? বুঝতে পারলে আমাকে একটু ওয়াই লিখে জানাবা। কে কে বুঝতে পারছো? আশা বুঝতে পারছো, দেওয়ার বুঝতে পারছো, জামি বুঝতে পারছো। আচ্ছা আমি একটু দেখে নেই কে কোথা থেকে যুক্ত আছো, আমাকে একটু বলো তো। আসিফ হচ্ছে রংপুর থেকে। আপনার বাসা কোথায়? আমার বাসাও রংপুর বিভাগেই, কিন্তু আমি এখন থাকি, খুব শীঘ্রই থাকি কোথায় বলে দিব। খুলনা থেকে আছো, ঢাকা থেকে আছো তাসপিয়া। রাকিবুল, তোমার নামটা নিয়ে নিয়েছি,
দিলওয়ার আছো ঢাকা থেকে, ইয়াইন আছো রাজশাহী থেকে, ওকে, সুনামগঞ্জ থেকেও আছো সিয়াম, আলহামদুলিল্লাহ। তো একটা কাজ করবে, হ্যাঁ, তোমাদের লাইভ ক্লাসগুলো আমি খুবই 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 ইফেক্টিভ ভাবে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাদের দায়িত্ব হইল তোমাদের এই ক্লাসগুলো যেন বেশি সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়। ওকে, এটা ইনশোর তোমরা করবা। তোমরা যদি ভালো অ্যাটেন্টিভ ভাবে আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, তাহলে আমরা নিয়মিতভাবে, দরকার হলে সবকিছু নিয়মিত একদম ফ্রিতে লাইভে করে দিব ইনশাল্লাহ। চলো আমরা একটু সামন দিকে যাই। এবার আমার প্রশ্নটা বলা হয়েছে কি, যে কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। দেখো এখানে বলা হয়েছে কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি, যে সমানভাবে ছড়িয়ে পড়ে। এখানে আছে একটা ব্যাপন, নিঃসরণ, একটা হলো স্ফুটন। তো এই জায়গা থেকে অ্যান্সার যদি তুমি করতে চাও, স্ফুটন তো হবেই না, ব্যাপন আর নিঃসরণ যে কোনো একটা হইতে পারে, তাহলে কোনটা হবে? এটার জন্য তোমাকে কি বলা লাগবে, ব্যাপনের সংজ্ঞাটা জানা লাগবে। ব্যাপনের সংজ্ঞাটা আমরা কি বলছি, যে কোনো পদার্থ, মনে রাখবা ব্যাপন যে কোনো পদার্থের হইতে পারে, কঠিন, তরল বা গ্যাস, যে কোনো কিছু হইতে পারে। যে কোনো পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন। বোঝো, সংজ্ঞার ভেতরেই কিন্তু বলা আছে যে স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়া। এই জন্য অ্যান্সার কোনটা হবে, ক নাম্বারটা, কারণ ব্যাপনই হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু নিঃসরণ কাকে বলা হচ্ছে, নিঃসরণ বলতে বোঝানো হয় যে শুধু কিন্তু নিঃসরণ কার হয়, গ্যাসীয় পদার্থের হয়। অর্থাৎ গ্যাসীয় পদার্থের উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে চাপ প্রয়োগের মাধ্যমে সরু বা ছিদ্র পথে ছড়িয়ে পড়াকে কিন্তু আমরা কি বলি, নিঃসরণ কিন্তু বলি। তারপর নিঃসরণ অ্যান্সার হবে না, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হইল ব্যাপন। ক্লিয়ার? ওকে, চলো আমরা একটু সামন দিকে যাই। শিহাব, ওকে, এবার এটা তো আশা করছি তোমরা সকলেই পারবা। এটা বলো তো, বলা হয়েছে পদার্থের সাধারণত কতটি অবস্থা থাকে। এখানে বলা হয়েছে পদার্থের সাধারণত কতটি অবস্থা থাকে। এখানে অপশন আছে 2, 3 and 4। তা আমাদের এটা ছোট বাচ্চার পড়া, ছোটবেলা থেকে দেখতে আসি আমরা জানি পদার্থের 3টা অবস্থা থাকে, একটা হলো কঠিন, আর একটা তরল, আর একটা হলো গ্যাস। তোমরা আমি বলতে পারো ভাই প্লাজমা অবস্থাও তো আছে। ভাই তুমি এখন বাচ্চা, কেবল ক্লাস 9-10-এ ভর্তিছো, তো তোমার ওইগুলো জানার দরকার নেই। তুমি জাস্ট 3টা অবস্থা জানলেই হবে, কঠিন, তরল অ্যান্ড গ্যাস, অর্থাৎ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস অবস্থা। অ্যান্সার হবে 3টা, অর্থাৎ খ নাম্বারটা। ওকে ওকে, অ্যাকচুয়ালি 4টা, সেটা জানি আমি। মারুফা বলছো, মারুফ বিনতে ফাতেমা না? ঠিক আছে, তাসফিয়া 2 নাম্বারটা। ওকে তাসফিয়া, ঠিক আছে। এবার ভদ্র ছেলে মেয়েরা, তোমরা যদি উত্তর করতে না পারো তোমাদেরকে 10 কেজি কচু উপহার দেওয়া হবে। এবার একটু বলো এটা কি সঠিক উত্তর, যে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোনটি? সাধারণ অবস্থায় কঠিন অবস্থা থাকে কোনটি বলো তো? ও দাঁড়াও, আমি লাইভ ক্লাসটা আমার গ্রুপেই তো শেয়ার দিই নাই, একটু গ্রুপে শেয়ার দিয়ে আসি। সি সি সি, তোমরা একটা সঠিক উত্তরটা জানাও তো। ওকে, তাহলে এটার উত্তর কি হবে বলো তো? সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় কোনটা থাকে? আমরা কিন্তু জানি যে সাধারণ অবস্থায় কঠিনে কে কে থাকে, 3টাই কিন্তু থাকবে। অর্থাৎ এটা আছে না, এই 1 নাম্বারটাও থাকে কঠিন, এই 2 নাম্বারটাও কঠিন অবস্থায় থাকে, এবং আয়োডিনে কিন্তু কঠিন অবস্থায় থাকে। ওকে, কিন্তু আমাদের যে এই 3টা অপশনে কিন্তু কি হবে, সঠিক। আমি এখন, তোমরা আমাকে বলতে পারো ভাই আপনি 3টা করে অপশন কেন দিচ্ছেন? ভাই 3টা করে অপশন দিচ্ছে এর মানে এই না পরীক্ষায় তোমার 3টা করে থাকবে। তোমার কিন্তু পরীক্ষায় অনেকগুলাই থাকবে, 4টা করে অপশনই থাকবে। কিন্তু আমি আমার আসলে তোমাদের হাসিব ভাই ডিজিটাল বোর্ড নাই তো, তো খাতাতে লেখা লাগে হাতে, বোঝো কষ্ট টষ্ট অনেক হয়, 3টা করে অপশন লিখছি। তাহলে কি হবে, সাধারণত এই 3টা অবস্থায় কিন্তু কি কঠিন মনে যেন থাকে। আমি আমার জায়গায় থেকে চেষ্টা করছি। একজন বলছো ভাই লাইভ ক্লাস থাকবে না। হ্যাঁ, লাইভ ক্লাসটা আমাদের ইউটিউবে আপলোড দেওয়া হবে। অ্যাক্টিভ ক্লাসরুম যে ইউটিউব চ্যানেলটা আছে না, ওইখানে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। এখানে বলা হয়েছে যে কোনটির ভৌত অবস্থা কঠিন। ভালো করে বোঝো, এখানে কোনটির ভৌত অবস্থা কঠিন। তো আমি তোমাকে শুধু সমাধান করে দিব না, এখানে একটু বুঝাইয়া দিই। দেখো এই যে ফ্লোরিন আছে না, এই ফ্লোরিন কিন্তু এর ভৌত অবস্থা কি, গ্যাস। আর এই যে ব্রোমিন আছে না, এই ব্রোমিন এর ভৌত অবস্থা কি, লিকুইড বা তরল। আর এই যে আয়োডিন আছে না, এই আয়োডিন কিন্তু হইল কি, কঠিন। একটু আগেই তো দেখলাম আয়োডিন কঠিন। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে, আমাকে বলছে কোনটির ভৌত অবস্থা কঠিন, উত্তর হবে হইল খ নাম্বারটা। উত্তর হবে খ নাম্বারটা। বুঝতে পারছো? আমাকে একটু লিখে জানাবা যে খ নাম্বারটা হলো সঠিক উত্তর। ওকে, আর যদি ব্রোমিন থাকতো তাহলে অবস্থা কি হইতো, তরল।
ফাতেমা বলছো ওয়াই, তাসফিয়া বলছো ওয়াই, থ্যাংক ইউ। স্নেহা বলছো স্যার রেকর্ড ক্লাস কই পাবো? রেকর্ড ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। এস আর বালিকা উচ্চ বিদ্যালয়। তুমি কি উত্তর পারো নাই? যে যে ভুল উত্তর দিবা ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ একটা কথা কেন, দুইটা কথা বলো। ওকে, সো এইখানে এবার এটা দেখো তো ভাইয়া, সাধারণ তাপমাত্রায় তরল কোনটা হবে? খুবই 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 ডিপলি চিন্তা করো যে আমরা কিন্তু জানি এই ফ্লোরিন গ্যাস অবস্থায় পাওয়া যায়, ব্রোমিন তরল অবস্থায় পাওয়া যায়, তার মানে এক নাম্বারটা সঠিক, এক নাম্বারটা সঠিক, কোনো সমস্যা নাই। কিন্তু আয়োডিন, আমরা আয়োডিন কি অবস্থা পাই? কঠিন অবস্থায় পাই, তাহলে এটা ভুল। কিন্তু এই যে এইচজি বা মার্কারি আছে না, এই মার্কারিটাও তুমি কি অবস্থায় পাবা? এই মার্কারিটাও কিন্তু তরল অবস্থায় পাওয়া যায়। তাহলে উত্তর সঠিক কোনটা কোনটা? 1 আর 3, 1 আর 3। কে কে সঠিক উত্তর দিছো দেখি? জামি বলছো 1, এটা হয় নাই। দেলোয়ার বলছো ওয়াই, না, দুইটা অ্যান্সার হবে। উত্তর হবে ব্রোমিন এবং মার্কারি, ব্রোমিন এবং মার্কারি। হ্যাঁ, আপনি আগে অ্যান্সার দিবেন না, আগে আমরা দিব। ওকে, আচ্ছা আসিফ, আমি একটা কাজ করব, তাহলে আমি প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা উত্তরটা জানানোর চেষ্টা করবা। ওকে, 3ও হয়, হ্যাঁ। আগে তোমরা উত্তর বলবা, তারপর আমি উত্তর বলবো, দেখি কে সঠিক উত্তর দাও। আচ্ছা, এটা আমি বলবো না, এটা তোমরা আগে বলো তো সঠিক উত্তর কি হবে। বলা হয়েছে যে কোনটির আন্তঃকণা আকর্ষণ বেশি, কোনটির আন্তঃকণা আকর্ষণ বেশি, বলো। এই যে এখানে কি আছে? মিথেন আছে, চুনা পাথর আছে, কেরোসিন আছে। ভালো করে বলো যে কোনটির আন্তঃকণা আকর্ষণ বেশি। এখানে ক, খ এন্ড গ আছে, কোনটা অ্যান্সার হবে? যে কোনো একটা অ্যান্সার হবে, ভালো করে বলো কোনটা হবে। আমি যাদের সঠিক উত্তর দিতে পারবো তাদের নাম বলতেছি। আশা বলছো 1 আর 3, হয় নাই। ইয়াসমিন এরা বলছো 2, রাকিবুল বলছো বি, স্নেহা বলছো খ, শিপু বলছো 1 আর 3 না। আচ্ছা, আমি সঠিক উত্তর পাইছি, দেখো এটা কার কার হয়েছে আমাকে একটু বলবা, যাদের যাদের হবে তারা ওয়াই লিখবে আমাকে। এখানে দেখো কার আন্তঃকণা আকর্ষণ বেশি হবে। আমরা জানি কঠিন যে পদার্থগুলো আছে তাদের আন্তঃকণা সব থেকে বেশি, তার থেকে তরল যে পদার্থগুলো থাকে তাদের আন্তঃকণা আকর্ষণ একটু কম, আর সব থেকে কম কাদের আন্তঃকণা আকর্ষণ? এটার। ভালো করে, তাহলে আন্তঃকণা আকর্ষণ কার বেশি? এই যে আন্তঃকণা আকর্ষণ কার বেশি? কঠিনের, এটা বেশি। আর তরলের কি? কঠিনের থেকে একটু কম। গ্যাসের কি? গ্যাসের অনেক কম। আর আমরা জানি কঠিনের আবার কি? গতিশক্তি খুবই কম। এ হে, কি একটা অবস্থা! কঠিনের গতিশক্তি কিন্তু খুব কম। আবার তরলের গতিশক্তি কি? কঠিনের তুলনায় একটু বেশি। আবার গ্যাসের আবার কি হবে বলতো? গ্যাসের গতিশক্তি খুব বেশি। এই কথাগুলো মনে রাখবা, তাহলে উত্তর পাবা। তাহলে এখানে দেখো, মিথেন একটা জৈব যৌগ। আমরা জানি জৈব যৌগ, সকল জৈব যৌগগুলো কি বলতো? সমযোজী বন্ধনে আবদ্ধ। তার মানে সমযোজী বন্ধনের কিন্তু এমনিতে কি, তাদের আন্তঃকণ আকর্ষণ কম। আবার এখানে আছে চুনা পাথর, এটা কিন্তু একটা কঠিন পদার্থ, ক্যালসিয়াম। বলতো চুনা পাথরের সংকেত কি বলতো দেখি? আমি বলতেছি না, কমেন্ট বক্সে জানো চুনা পাথরের সংকেত কি। তাহলে উত্তর কোনটা হবে? চুনা পাথর। এটা কিন্তু পাথর জিনিস বুঝতেছে, একটা কঠিন অবস্থায় আছে, তার মানে তার আন্তঃকণ আকর্ষণ সব থেকে বেশি। ওকে, অ্যান্সার তো খ নাম্বারই হবে, কিন্তু চুনা পাথরের সংকেতটা লেখো দেখি কে কে পারো। আর কেরোসিন কি? কেরোসিনে কিন্তু একটা হাইড্রোকার্বন বা জৈব যৌগ, তার মানে এটা একটা সমযোজী যৌগ, তার মানে এটারও আন্তঃকণ আকর্ষণ কম হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা, ক্যালসিয়াম কার্বনেট। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ তাপসী। তাসফিয়া, রাকিবুল তোমারটাও ঠিক আছে। এবার চলো পরের প্রশ্নতে যাই, আমরা আবার ধীরে ধীরে ব্যাপনের ওই দিকে আসবো, কারণ অনেকগুলো প্রশ্ন সলভ করতে হবে। এবার এই প্রশ্ন দেখো, ঊর্ধ্বপাতিত যে টপিকটা আছে না, ঊর্ধ্বপাতন, এটা ঊর্ধ্বপাতনের টপিকটা দেখো ভাই। ঊর্ধ্বপাতন কারে বলে? আমরা জানি যে সকল পদার্থগুলোকে তাপ প্রয়োগের মাধ্যমে সরাসরি কঠিন থেকে কি হয়ে যাবে? সরাসরি কঠিন থেকে
আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে কি তরল হয়, কিন্তু তরল না হয়ে যে সকল পদার্থ কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তাদেরকে আমি কি বলি, ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এইখানে ঊর্ধ্বপাতিত পদার্থ কি কি হইতে পারে আমরা জানি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতে পারে, ন্যাপথালিন হইতে পারে, কর্পূর হইতে পারে, কঠিন কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, আয়োডিন হইতে পারে, অনেকগুলো আছে। কিন্তু এইখানে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, তো আমরা অনেকের তো আবেগ বেশি, তো এই জায়গায় আমরা সব থেকে বড়টা মানে ভুলটা করে ফেলি যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড দেখে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আসি। কিন্তু মনে রাখো যে ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো আছে না, ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো আছে না, এটা হইলো কে কে, এটা হইলো কঠিন কার্বন ডাইঅক্সাইড, শুধু গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড কিন্তু না। তো এখানে যেটা আছে এটা কিন্তু গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড, তার মানে এটা কিন্তু ভুল উত্তর। উত্তর হবে কি ন্যাফথালিন, যার সংকেতটা কি C10H16 and O। এই সলিড অবস্থায় কিন্তু এটাকে পাওয়া যায়, তার মানে এটাই হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, তার মানে সঠিক উত্তর কোনটা, খ নাম্বারটা। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? আমাকে একটু ওয়াই লিখে জানাও তো। শিপু বলছো 2, ঠিক আছে শিপু। দিলওয়ার বলেছো 2, ঠিক আছে। সামসেদ তোমারটাও ঠিক আছে, শিপু তোমারটাও ঠিক আছে, থ্যাংক ইউ। যারা যারা বুঝতে পারছো আমাকে একটু ওয়াই লিখে জানাবা। ইয়াসমিনারা বলছো ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে বলা হয়েছে কি কোনটি কর্পূরের সংকেত। দেখো কর্পূর কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, কর্পূর কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এখানে কর্পূরের সংকেতটা কি বলতো, এই যে এটাই কিন্তু আমাদের কর্পূরের সংকেত। কোনটা হবে, এই যে এটাই কিন্তু, এই যে এটাই কিন্তু কর্পূরের সংকেত, কর্পূর। তাহলে C10H16O অর্থাৎ অক্সিজেন। তাহলে অ্যান্সার কোনটা হবে, গ নাম্বারটা। এটাই কিন্তু আমাদের কি হবে, সঠিক উত্তর। বুঝতে পারছি? আমাকে একটু ওয়াই লিখে জানাও, দ্রুত গতিতে ওয়াই লিখবে, হ্যাঁ, অনেক প্রশ্ন সলভ করতে হবে। ক্লিয়ার? আলামিন ইসলাম, রাকিবুল বলছো সি। এখানে বলা হয়েছে কর্পূর। কর্পূর মানে কি, এই যে এটা। ওকে, থ্যাংক ইউ। চলো এটার উত্তর দেখি কে কে দিতে পারো। এটা তোমাদের কমন সেন্সের উত্তর, দেখি কে কে দিতে পারো। এখানে বলা হয়েছে কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। খুবই খুবই মনোযোগ দিবা, আমি এটা আগে উত্তর বলবো না, সবাই কমেন্ট বক্সে দেখবা করবা, আমি একটু দেখতে চাই। কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়, কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়, অ্যান্সার কোনটা হবে বলো তো। এখানে আছে কি কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড। উত্তর কোনটা হবে, আমি একটু দেখতে চাই যে কে কে সঠিক উত্তর দাও। তাসফিয়া বলছো 2, অর্থাৎ ক নম্বরটা। ওকে, শিহাব বলছো সি। সিহাব তোমাকে 2 কেজি কচু উপহার দেওয়া হইলো। আশা বলছো সি। আচ্ছা দেখি তোমার কমেন্ট বক্সে করো, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। আর যারা বুঝবে না তারা এন লিখবে। দেখো এখানে কিন্তু উত্তরটা দেয়াই ছিল, গাধারা। এখানে বলছিলাম যে ঊর্ধ্বপাতিত পদার্থ, এখানে নাম দেয়া আছে না যে কঠিন কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমার এখানে বলেই দিল যে কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এখানে কোন গ্যাসটি হবে, যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাস, এটা ভালো কথা, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি থাকে বলতো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু ঊর্ধ্বপাতিত অবস্থায় থাকে যদি সে কঠিন অবস্থায় থাকে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা ঊর্ধ্বপাতিত পদার্থ হয়। বুঝছো? ঢুকছে মাথার ভিতর? চলো। ও শামশেদ তোমার নামটা উচ্চারণ ভুলে গিয়েছিল, এবার মুখস্থ করে নিলাম, এবার পারবো। এবার এটা দেখো তো, ঊর্ধ্বপাতিত পদার্থ থেকে আরেকটা প্রশ্ন। এখানে আমাকে বলা হয়েছে, এখানে দেখো আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণ আকর্ষণ কি থাকে, অনেক বেশি থাকে না? এই জন্য প্রত্যেকটা কণা খুব কাছাকাছি কাছাকাছি অবস্থান করতেছে, খুবই কাছাকাছি অবস্থান করতেছে, খুবই ভালো কথা। তো এটাকে যখন তাপ দেওয়া হয়েছে কি হলো, তাপ দেওয়া হইলো, তাপ দিয়ে সরাসরি সে কি হয়ে গেছে, অনেক দূরে দূরে কণাগুলো চলে গেছে, তার মানে কি হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। তার মানে তোমার কাছে ছিল একটা কঠিন পদার্থ, হয়ে গেছে কি তাপ দিচ্ছ ডিরেক্ট কি হয়ে গেছে, গ্যাসীয় পদার্থ হয়ে গেছে। তো এই যে প্রক্রিয়াটা, এটা কি বলতো, এটা কিন্তু একটা ঊর্ধ্বপাতন। এটা কি একটা
ঊর্ধ্বপাতন। এটা কি বলতো? এটা হলো একটা ঊর্ধ্বপাতন। তো আমার একটু তুমি বলো তো ভাই, এই যে কঠিন থেকে তাপ দিলে সরাসরি গ্যাস হয়েছে ঊর্ধ্বপাতন, তাহলে এখানে এই চিত্র দ্বারা বোঝানো হয়েছে যে নিচের কোনটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বপাতন বোঝাচ্ছে? এখানে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে আছে হলো বেনজিন, এখানে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ? তোমাদের বইয়ে যে 5 থেকে 6টা ঊর্ধ্বপাতিত পদার্থের নাম আছে, নিজ দায়িত্বে নিজের মনে করে এগুলো মুখস্থ করে রাখবা। তাহলে উত্তর কোনটা হবে? আমরা কিন্তু জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ট্রাইক্লোরাইড, এটাও কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে 3টা আমরা লিখেই ফেললাম। ওকে, চলো। সাহেল সরকার বলছো 2 মেবি। মেবি বলতে কিছু আছে রে, একদম সঠিক বলতে হবে। শিপু বলছো খ, তাসফিয়া বলছো খ, ঠিক আছে। ওকে, তোমাদের উত্তর কিন্তু ঠিক আছে। চলো এবার একটু সামন দিকে যাই। এবার এটা কি হবে বলো তো? বলছে কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ। ভালো করে বুঝবা যে এখানে বলছে কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ। মনে রাখবা আমাদের সিলেবাসে যে 5 থেকে 6টা ঊর্ধ্বপাতিত পদার্থের নাম আছে, এইখান থেকে একটা মৌলিক পদার্থ আছে। এই একটা মৌলিক পদার্থ কি বলতো? এই 3টার ভিতরে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর কিন্তু হইল আয়োডিন হবে। তার মানে এই আয়োডিন এও একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, কিন্তু এটা কিন্তু আমরা জানি একটা মৌলিক পদার্থ। এখন তুমি বলতে পারো ভাই মৌলিক পদার্থ কয়টি আছে? মৌলিক পদার্থ হলো কি? মৌলিক পদার্থ তোমার কি কি হইতে পারে যে বা মৌলিক পদার্থ বলো বা মৌলিক গ্যাস বলো, এগুলো হচ্ছে এখন দ্বিপরমাণু অবস্থায় থাকে। কি কি দ্বিপরমাণু অবস্থায় থাকে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন এন্ড ব্রোমিন। ওকে, এন্ড আয়োডিন। এই কয়েকটা কিন্তু আমাদের মৌলিক পদার্থ বলা হয়ে থাকে, বা এর বিরুদ্ধে 5টাকে আমরা মৌলিক গ্যাসও বলা হয়ে থাকে। শিপু বলছো খ, থ্যাংক ইউ, তোমার উত্তরটা ভুল হয়েছে। বুঝতে পারলে আমাকে একটু ওয়াই লিখে জানাও তো। বুঝতে পারলে একটু ওয়াই লিখে জানাবা, আর যারা বুঝো নাই তারা এন লিখবা, আমি আবার বুঝাইয়া দিব। ওকে, স্নেহা, আরিফ, তোমাদের উত্তর ঠিক আছে, থ্যাংক ইউ। লাইভ দেখা যাচ্ছে না কেন? লাইভে সবকিছু ঠিক আছে না? তোমাদের কমেন্ট দেখি পরে শো করতেছে কেন? ওকে, তার মানে তোমরা এটা বুঝতে পারছো আশা করছি। চলো এবার পরেরটাতে চলে যাই। এবার এটা একটু বলো তো দেখি কে কে পারো। এখানে বলা হয়েছে যে মোমের টিতে তাপমাত্রা বোঝাইছি, যে মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়। কে কে পারবা? মোমবাতিকে যখন তাপ দিয়ে তার গলনাঙ্কে পৌঁছানো হয়, গলনাঙ্কে পৌঁছালে সে কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? ইয়াসমিনারা বলছো ভাই আমার কমেন্টগুলা দেখেন। তোমার কমেন্টগুলো দেখতেছি তো, তোমার কমেন্টটা দেখতেছি, সবারটাই দেখতেছি আমি। দেখো বলা হয়েছে যে মোমের তাপমাত্রা টিতে তাপমাত্রা বোঝাইছি, তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়। একটু কমন সেন্স দিয়ে ভাবো তো। আমরা জানি মোমবাতির যে গলন বা দহন যেটা আছে, সেখানে মোমের যখন আগুনে জ্বালানো হয়, এখানে তার 3টা অবস্থায় পাওয়া যায়, কঠিন, তরল এবং গ্যাস। আমাদের বেসিক ক্লাসে দেখে নিব আমাদের ইউটিউব চ্যানেল থেকে, প্লেলিস্ট থেকে, ওইখানে আমরা আলোচনা করছি যে কিভাবে একটা মোমবাতিকে প্র্যাকটিক্যালি দেখাইছি যে আগুন লাগালে কেমনে লিকুইড অবস্থা থাকে, কেমনে কঠিন অবস্থা হয়, কেমনে তার গ্যাসিয়াস অবস্থা পাওয়া যায়। তো এখন একটা মোমবাতি কি বলতো? এরকম একটা মোমবাতি আগুন জ্বালানো হয়েছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তো যখন আগুন লাগানো হয় তখন যেটা গলনাঙ্কে পৌঁছালে কি হয়েছে বলতো? মোমবাতিটা কঠিন ছিল, ধীরে ধীরে গলতে শুরু করছে। তার মানে কঠিন থেকে সে গলনাঙ্কে পৌঁছে, তার মানে কি হয়েছে? তরলে হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো যে কঠিন ছিল মোমবাতি, তাকে তাপ দিয়ে কোথায় পৌঁছানো হয়েছে? গলনাঙ্কে। আর গলনাঙ্কে পৌঁছালে সেটা তরলে পরিণত হয়ে যায়। তাহলে ওই অবস্থায় পদার্থে কয়টা অবস্থা পাওয়া যাবে? 2টা, কঠিন এবং তরল। তাহলে কোনটা কোনটা হবে? অ্যান্সার হবে খ নাম্বারটা, কঠিন এবং তরল। অ্যান্সার কি হবে? খ নাম্বারটা, কঠিন এবং তরল। ধীরে কমেন্ট করুন, জুতা ছিঁড়ে যেতে পারে। আসিফ বলছো ঢাকা
গেলে একটু বলেন। হ্যাঁ, আমি তো ঢাকাতে যাই মাঝে মাঝে, তখন দেখা হবে ইনশাল্লাহ। রাকিবুল বলছো এ এ এ হবে না, খ নাম্বারটা হবে। শরীফুল বলছো আমার কমেন্ট কেন দেখেন না? শরীফুল, তোমার কমেন্ট দেখে ফেলেছি। একটা মুখস্থ টাইপের পড়া দেখো। যারা এর আগেরটা বোঝো নাই, ভালো করে বোঝো যে কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়, যে কঠিন থেকে তাপ দিলে তো তরলে যে রূপান্তর হচ্ছে, এই প্রক্রিয়াকে আমরা কি বলি? গলন বলি না? তাহলে কঠিন থেকে তাপ দিলে তরল হচ্ছে, যে গলন হচ্ছে, তাপমাত্রার গলনাঙ্কে নিয়ে গেছে, তার মানে পদার্থে কয়টা অবস্থা থাকবে? কঠিন অবস্থাও থাকবে, তরল অবস্থাও থাকবে। এটাই না, তিন অবস্থা থাকবে না। রাকিবুল, ভালো করে বোঝো, তিন অবস্থা কেন থাকবে? তার কারণ যদি সেটাকে তুমি কোথায় নিয়ে যেতা? স্ফুটনাঙ্কে নিয়ে যেতা, স্ফুটনাঙ্কে নিয়ে যেতে একদম গ্যাস করে দিছো, তখন পদার্থের তিনটা অবস্থায় পাবা। কিন্তু যখন তুমি শুধু তাকে গলাইছো, তার মানে এই না যে তিনটা অবস্থায় পাবা। বুঝছো? তাকে আমরা গ্যাসীয় অবস্থায় নিয়ে যাই নাই। পামেল বলছো সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা সঠিক উত্তর কি হবে বলো তো? ইউরিয়া সারের গলনাঙ্ক কত? এটা একটা মুখস্থ টাইপের পড়া, কে কে পারবা? ইয়াসমিনা বলছো 133, স্নেহা বলছো গ। আচ্ছা ভাইয়া, তিনটা অবস্থা থাকে না? তিনটা অবস্থা থাকে না স্যার, আমি হয় লাইভে পড়ে পড়ছি আর নয় আমার কমেন্ট পড়েন যাচ্ছি, একটা অ্যান্সার বলছি এ কি বলে, তোমার নাম তো দেয়া নাই রে। এস কি বিদ্যালয়? এস আর বালিকা উচ্চ বিদ্যালয়। আমি তো তোমার কমেন্ট পড়তেছি, সবারটাই পড়তেছি। বুঝছি ভাই, থ্যাংক ইউ। তাহলে উত্তর কি হবে এটা বলো তো? এটা মুখস্থ টাইপের পড়া, এটার উত্তর হবে 133 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ইউরিয়া সারের গলনাঙ্ক কত? 133 ডিগ্রি সেলসিয়াস। 133 ডিগ্রি সেলসিয়াস। কোনো কি সনদয় বান্দা বলতে পারবা ইউরিয়া সারের সংকেত কি? একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি, দেখতে চাই আমি। রিফাত ভাইয়া, আপনার আমার কমেন্ট পড়েন না। রিফাত, পড়ে ফেলছি তো, এই তো রিফাত। দেখো, সবারটাই ধীরে ধীরে পড়বো, যে আগে বলবা, যে আগে উত্তর দিতে পারবা তারটা বলবো। এবার এবার ভদ্রলোকেরা এটা একটু বুঝে শুনে উত্তর দিয়ে তো, যে টপিকগুলো পড়াইলাম এর ভিতর থেকে এটা হবে যে কোন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়? কোন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে? কোন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় বলতো? যে সকল ঊর্ধ্বপাতিত পদার্থ আছে তাদেরকে তো তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হবে, হবে না? অবশ্যই হবে। তো এখানে কোনটা উত্তর হবে? এখানে কোনটা সঠিক উত্তর হবে? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, আর হলো আয়োডিন আছে। ফ্লোরিন এটা কখনো ঊর্ধ্বপাতিত পদার্থ না, ক্লোরিন এটা ঊর্ধ্বপাতিত পদার্থ না, আর আয়োডিন আছে, তাহলে এটা কি হবে? আয়োডিন একটা মৌলিক পদার্থ এবং এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তার মানে অ্যান্সার কি হবে? গ নাম্বারটা। কে কে সঠিক উত্তর দিছ? রাকিব, তোমার উত্তর ভুল। পামেল আলম, তোমার উত্তর ঠিক। রাকিবুল, তোমার উত্তর ভুল হয়েছে, অর্থাৎ অ্যান্সার হবে গ নাম্বারটা, আয়োডিন। পামেল, তোমারটা ঠিক আছে। স্নেহা, তোমারটাও ঠিক আছে, থ্যাংক ইউ। আই হোপ তোমরা বুঝে শুনে উত্তর দিচ্ছ। এস আর বালিকা উচ্চ বিদ্যালয়, তোমার উত্তরও ঠিক আছে, ওকে। ফয়সাল, তোমার উত্তরও ঠিক আছে। এখন তোমরা একটা কাজ করো ভাইয়া, এই যে এত কষ্ট করে আমরা ক্লাসগুলো নিব বা নিচ্ছি, তোমরা তোমরা যদি লাইভে বেশি উপস্থিতি না থাকো, তাহলে এই ক্লাসটা এনার্জি কিন্তু আমার হারিয়ে যাবে। তো আমি চেষ্টা, আজকে যেহেতু প্রথম লাইভ ক্লাস, আলহামদুলিল্লাহ তোমরা অনেক অনেক ভালো উপস্থিত আছো। এরকম ভাবে তোমরা আরো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, বা যেহেতু এটাতে কোনো টাকা দেওয়া লাগতেছে না, ফ্রিতে লাইভ ক্লাসগুলো করতেছো, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের যদি ফ্রেন্ড বা যাদের আসলে ক্লাসগুলো উপকার হলেও হইতে পারে, তাদের সঙ্গে একটু শেয়ার করবা। এবং ক্লাস করার সময় তো এই ভিডিওটা, লাইভ ক্লাসটা তোমাদের টাইম লাইনে একটু রাখবা। ক্লাস শেষ ওইখান থেকে রিমুভ করে দিবা, আমার কোনো আপত্তি নেই। ওকে, চলো প্লিজ এমসিকিউ দেখেন দ্বিতীয় চ্যাপ্টারে। এগুলো সবগুলো আমি বোর্ড এমসিকিউ করাচ্ছি। এখানে দেখো বলা হয়েছে যে মোমবাতির গলনে, একটা মোমবাতি যখন গলে যায়, একটা মোমবাতি, ধরে নাও একটা মোমবাতি যখন গলে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি কি ঘটে? ভালো করে বুঝবে, এরকম নিচে নিচে চলে আসতেছে। বলা হয়েছে তাপ ও আলো উৎপন্ন হয় মোমবাতি গলনে। না, যখন গলে যাচ্ছে তখন কিন্তু সে ইয়ে হয় না। তাহলে কি হবে এখানে বলো তো? গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, কণাসমূহ সমূহের আণবিক শক্তি কমে যায়। ভালো করে বোঝো তো, যে মোমবাতি যখন গলে, মোমবাতির গলনে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে?
1 2 3 নাকি 1 2 3 সবগুলা? উচ্চ বিদ্যালয় তুমি বলেছো অল হবে, গুড। ফয়সাল বলছো ক না, রাকিবুল বলছো ক না। ভালো করে বোঝো যে মোমবাতি মানে কি, একটা হইলো হাইড্রোকার্বন, তা আমরা জানি যে এটা একটা দহন বিক্রিয়া। মোমবাতি, এই মোমবাতিকে যখন অক্সিজেনের উপস্থিত পোড়াবা, এটা একটা কি বিক্রিয়া, এটা একটা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া আমরা কিন্তু জানি যে কোনো ধরনের দহন বিক্রিয়া কিছু কমন প্রোডাক্ট পাওয়া যায়, সেটা কি বলতো? এখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এখান থেকে পানি তৈরি হবে অর্থাৎ জলীয় বাষ্প তৈরি হবে, এবং এখান থেকে তাপ বা আলো তৈরি হয়, আলোক শক্তি। তাপ বা আলোক শক্তি কিন্তু তৈরি হয়। তাহলে এখানে বলছে তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয়, ডেফিনেটলি এটা হয়, তার মানে 1 নাম্বারটা সঠিক। বলছে গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, গ্রিন হাউস গ্যাস কাকে বলে? যে কার্বন ডাই অক্সাইড আছে না, এটাকে কিন্তু গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে, তার মানে হ্যাঁ এটাও তৈরি হয়। তারপরে কি আছে, কণা সমূহের আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। হ্যাঁ, যেহেতু এদেরকে যখন তুমি তাপ দিয়ে তরলে করবা, কঠিনের যে আন্তঃকণা আকর্ষণ বেশি, তারপরে তরল হলে আন্তঃকণা আকর্ষণ কমে গেল, আবার গ্যাস হচ্ছে আন্তঃকণা আকর্ষণ আরো কমে যাবে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে? 1 2 3, তিনটাই হবে। কে কে উত্তর দিছো? দেলোয়ার, তিনটাই হবে সঠিক উত্তর। আসিফ তোমারটাও সঠিক হয়েছে। হ্যাঁ আমি উত্তর দিব না, কেন উত্তর দিব না? কে তুমি? কে তুমি বলো তো, কে উত্তর দিবে না রে? আব্দুর রাজ্জাক, আমি উত্তর দিব না। কেন রাজ্জাক সাহেব? তুমি সেই বিখ্যাত নায়ক রাজ্জাক, নায়ক রাজ্জাক, তুমি হলো সেই রাজ্জাক নায়ক, তুমি কেন উত্তর দিবে না? অবশ্যই উত্তর দিবা। চলো, রয় বলছো 20 তারিখ থেকে এক্সাম, ফেল করলে এসএসসি দিতে দিবে না। ওগুলো ছাতার মাথা, ওগুলো কিছুই হবে না। ফেল কেন হবে রে? তোমরা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অবশ্যই পাস করবা। এখানেও কিন্তু বলা হয়েছে কি যে মোমের দহনে উৎপন্ন হয় কি, বলো তো ভাই? এই যে আমরা দেখলাম মোমবাতির দহনে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প অর্থাৎ পানি, তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয়। এখানে উত্তর আছে কি? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। হাইড্রোজেন উৎপন্ন হয় না? হাইড্রোজেন উৎপন্ন হয় না। আবার জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প উৎপন্ন হয়। হ্যাঁ, এই তো জলীয় বাষ্প, পানি অর্থাৎ জলীয় বাষ্প, এটা কিন্তু জলীয় বাষ্প, তো জলীয় বাষ্প উৎপন্ন হয়। তো সঠিক উত্তর কোনটা কোনটা হবে? 1 এবং 3, 1 এবং 3। ওকে, বুঝতে পারছো? স্টার্ট বলছো আল তাহমিদ বলছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। 1 আর 3 ক্লিয়ার। দিলওয়ার বলছো 1 আর 3। ফয়সাল তোমার উত্তর সঠিক আছে। যারা যারা দ্রুত উত্তর দিবা তাদেরটা বলবো। শিবু বলছো ঠিক আছে। এবার আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে একটা প্রশ্ন, দেখি সঠিক উত্তরটা কে কে দিতে পারো। ওকে, বলো এটা সঠিক উত্তর কি হবে রে? ক্লাস করার সময় কিন্তু এনার্জির কোনো ঘাটতি রাখা যাবে না, এনার্জি ডাউন করা যাবে না, একদম ফুললি এনার্জি নিয়ে ক্লাস করতে হবে। কে কে এটা সঠিক উত্তর দিতে পারবো? বলছে যে কোনটির আন্ত আণবিক শক্তি, অ্যাকচুয়ালি শক্তি হবে, লেখা হয়নি, মিস্টেক হয়েছে, আন্ত আণবিক শক্তি সবচেয়ে বেশি। আমরা জানি কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি সব থেকে বেশি। তারপরে হলো দেখে একটু একটু আগে বেসিকে দেখালাম না, তরলের আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কম, আর গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ সব থেকে কম। তো এখানে আমরা জানি সালফার ডাইঅক্সাইড, এটা কি বলতো? আমাকে কমেন্ট বক্সে জানাও। এটা হলো কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে, তার মানে আন্তঃকণা আকর্ষণ খুবই কম। কার্বন ডাইঅক্সাইড, এটাও কি অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে, তার মানে এরও আন্তঃকণা আকর্ষণ শক্তি সব থেকে কম। আবার সোডিয়াম ক্লোরাইড, এটা কি বলতো? এটা কিন্তু ভাই সলিড অবস্থায় থাকে, মানে কঠিন অবস্থায় থাকে। যেহেতু কঠিন অবস্থায় থাকে, তার মানে এর আন্তঃকণা আকর্ষণ শক্তি সব থেকে বেশি। উত্তর কোনটা হবে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। নাটক কম করো প্রিয়। আহা, এই ডায়লগটা কিন্তু সেই ভাইরাল হয়েছিল রে। 3 নাম্বার হবে ফয়সাল, সহজ প্রশ্ন বাদ দেন। এই চ্যাপ্টার থেকে এইগুলো প্রশ্নই আসবে, সহজ হইলেও এটা, কঠিন হইলেও এটা। মনে রাখো যে আমি হাসিব তোমাকে যে টাইপ অফ এমসিকিউ করাবো, এটা তোমাকে এইরকম না যে তোমাকে আমি অনেকগুলা কঠিন প্রশ্ন এসে বলবো যে দেখো আমি তোমাকে ইউনিক প্রশ্ন সমাধান করাচ্ছি। কচুর মাথা ছাতার মাথা ছাড়া এগুলো কিছুই না। যেগুলো আসবে, যেগুলো আসার মতো, আমি তোমাকে সেগুলো সলভ করাবো। সহজ হইলে সহজ, কঠিন হইলে কঠিন। যদি প্রশ্ন কমন না পাও, তখন এই অনলাইনে পেজটা আমার থাকবে, আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম গ্রুপ, যেখানে প্রায় 81,000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। ইউটিউব চ্যানেল আমার আছে, যা ইচ্ছা তা লিখে দিবা। আমাদের গ্রুপটা আছে, গ্রুপে যুক্ত হবা, সকল আপডেট পাবা অ্যাক্টিভ ক্লাসরুম গ্রুপে।
ওইখানে সকল যা ইচ্ছে তা বলতে পারবা। কিন্তু আমি বলতেছি যে পড়াবো, যা পড়াবো এটা যদি কমন পড়ে, তাহলে যদি না পারো তাহলে কিন্তু খবর আছে এক একজনের। এবার এটা দেখো তো, এবার বলো এই উত্তরটা কি হবে, এটা কে কে বলতে পারবা? সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, কারণ সহজ দেখে তুমি মনে করবা পরীক্ষায় তো তোমার মানে তোমার শত্রু প্রশ্ন করবা না, বোঝা নাই? আমার মাথা, যাই হোক, কথা হলে কি দেখো, পরীক্ষায় যে প্রশ্ন করবে সে কি তোমার শত্রু বলো, যে একেবারে আহামরি কঠিন প্রশ্ন করবে? করবে না ভাই। এইখান থেকে প্রশ্ন আসার মতো জায়গা হলো তিনটা: ব্যাপন নিঃসরণ, এটা একটা; আন্তঃকণ মানে যে তারপরে হলো তারপরে গুরুত্বপূর্ণ এটা হলো আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থগুলো আছে না, এটা; আর একটা ছিল আন্তঃকণ আকর্ষণ শক্তি কার কম কার বেশি, এটা। এর বাইরে প্রশ্ন আসবে না, এটা আমি ওপেন লই তোমারে বলে গেলাম। এর বাইরে প্রশ্ন আসবে না, মানে না, যদি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে। এবার এটা কোনটা হবে বলো তো? নিচের কোন বিক্রিয়াটির উৎপাদের গ্যাসের ব্যাপন হার বেশি? ভালো করে বোঝো যে এখানে কি কি আছে। 1 নম্বর বিক্রিয়া জিঙ্ক প্লাস H2SO4, মানে H2SO4, একটু ভাব নিয়ে বলতে গিয়ে উল্টা পাল্টা হয়ে যাবে। জিঙ্ক থেকে এবার কি হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমরা জানি বিক্রিয়ার শর্ত হলো দুইটা, একটা পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে, দ্বিতীয়টা যোজনী আদান প্রদান হয়। যারা যারা বিক্রিয়া নিয়ে অনেক বেশি টেনশনে আসো, তোমরা কি করতে পারো, আমাদের যে বেসিক ক্লাসটা দেয়া আছে, রাসায়নিক বিক্রিয়ার যে প্লেলিস্টটা আছে, ওইখানে যাও, এই বিক্রিয়া জাস্ট একটা ভিডিও দেখবা, হয়ে যাবে। ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও, আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে। তাহলে পজিটিভ এর সাথে যাবে, তাহলে প্রথম শর্তে কি পজিটিভ নেগেটিভ থাকা লাগে, দ্বিতীয় শর্ত যোজনী আদান প্রদান করতে হয়। এর যোজনী 2 এর কাছে গেছে, যোজনী 2 এর কাছে গেছে, শেষ, দেওয়ার দরকার নেই। আর হাইড্রোজেন আছে এই নিরীহ দেবদাস হয়ে বার হয়ে গেছে। তাহলে এই যে হাইড্রোজেন একটা গ্যাস তৈরি করলো। তারপরে সালফার SO2 প্লাস O2, এটা বিক্রিয়া করে কি তৈরি করে রে, SO3। তারপরে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে প্লাস কি তৈরি করবে, NH3, অ্যামোনিয়া। তো ভাইজানেরা, ছোট ভাই বোনেরা, একটু বলো তো গ্যাস কি কি পাইলে? এটা একটা গ্যাস পাইছো, এটা একটা গ্যাস পাইছো, এটা একটা গ্যাস পাইছো, তাহলে বলছো কোনটার ব্যাপন হার বেশি? ওই যে প্রথমে বলে দিলাম, ব্যাপন হার কার বেশি হবে, যার আণবিক ভর কম তার ব্যাপন বেশি হবে। তাহলে এর আণবিক ভর কত, 17। এটা দেখবে এটা তো অনেক বেশি হবে, এটা তোমরা বার করে দেখো তো যে এটা আণবিক ভর কত হয়। সালফার কত হবে, 32 যোগ এটা হলো 16 গুণন 3 দিয়ে দেখো কত হয়। আর হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের আণবিক ভর মাত্র 2। বেচারা গরিব, গরিব না, কম আণবিক ভর। তাহলে ব্যাপন হার কার বেশি হবে, যার আণবিক ভর কম। তাহলে এই বিক্রিয়াগুলো সমাধান করে দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2, অনেক কম, অর্থাৎ খুবই কম এই দুটোর তুলনায়। তাহলে যেহেতু হাইড্রোজেন আণবিক ভর কম, উত্তর হবে 1 নাম্বারটা, অর্থাৎ ক নাম্বার সঠিক উত্তর। তাইলে রিফাত বলছো কি ওকে, তাইলে ক্লাসটাতে থাক। তাই এবার কি রে, ফসল বলছো খ, খ কিন্তু হবে না। দিলওয়ার বলছো ক, ফয়সাল বলছো ক, আশা বলছো ক, বাকিদের কি খবর? রাকিবুল বলছো ফ্যান হয়ে গেলাম। ফ্যান হলে কিন্তু ভালো রে, বুঝছো? আমি যে ফ্যান অফ করে এই কষ্ট করে ঘেমে ঘুমে মানে ক্লাস নিচ্ছি, তোমরা একটু ফ্যান হয়ে বাতাস করবা, আমার কিন্তু ভালো লাগবে, বুঝো নাই? ফ্যান হয়ে যাও, বাতাস দাও আমারে। তোমরা বাতাস দাও বাদ দিয়ে আমার কানের কাছে এসে মশা প্যান প্যান করে বাতাস দিচ্ছে। এবার বলো তো এটার সঠিক উত্তর কি হবে ভাই? সায়েন্সের 3টা কি নিবেন? আচ্ছা, আমি ধীরে ধীরে প্রথমে কেমিস্ট্রি দিয়ে শুরু করছি, তো আমি আসলে চাচ্ছি আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম থেকে যেটাই লঞ্চ করা হোক না কেন, সেটা হবে একদম আমার কাছে দেখো যে সুযোগটা নাই। যেমন ধরো আমার কাছে এখানে ডিজিটাল বোর্ড নাই, কিন্তু আমি এটার জন্য কখনো থেমে থাকবো না, যে আমার কাছে হাত তো আছে, আছে না? আল্লাহ আমারে হাত দিছে না, আল্লাহ আমারে পরিশ্রম করার শক্তি দিছে না, আল্লাহ আমারে কণ্ঠ দিছে, আল্লাহ আমার একটা ক্যামেরা দিছে, একটা স্ট্যান্ড দিছে। তো আমার কাছে যেটা থাকবে আমি সেটা দিয়ে চেষ্টা করে যাব। শক্তি যতক্ষণ আছে ততক্ষণ আমি চেষ্টা করতেই থাকবো ইনশাল্লাহ। যদি তোমরা পাশে থাকো, দেখবা আজকে আমার কিছু নাই, তোমরা পাশে থাকলে অবশ্যই সেটাও হবে, আল্লাহ যদি চায় সেটাও হবে। তো আজকে আমার কাছে শুধু কেমিস্ট্রি দিয়ে তোমাদের অ্যাক্টিভ ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, একটা সময় দেখবা অনেক ভালো মানে একটা ফিজিক্সের টিচার নিয়ে এসছি। যদি তোমরা পাশে থাকো সবই হবে, যদি তোমরা পাশে থাকো। দেখবা ম্যাথ নিয়ে এসছি, বায়োলজি নিয়ে এসছি, তারপরে তোমার বাংলা ইংলিশ যা আছে সব নিয়ে এসছি, কিন্তু কি করা লাগবে?
তোমাদেরকে এই হাসিবের পাশে থাকা লাগবে। পাশে থাকলে পাশে বললাম না, পাশে বললাম, পাশে থাকলে দেখবা আমি সবকিছু করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবা যেন আমি এই স্বপ্নগুলো পূরণ করতে পারি, তোমাদেরকে একটু হেল্প করতে পারি। দেখো কোনটি বলছে যে কোনটি নিঃসরণের হার বেশি। তো এখন তুমি দেখো যে একটু আগে বারবার আমরা বললাম যে আণবিক ভর যার কম হয় ব্যাপন তার বেশি হয়, আণবিক ভর যার বেশি হয় ব্যাপন তার কম হয়। তাই সেম প্রসেস, আণবিক ভর যার বেশি হবে নিঃসরণ তার কম হবে, আণবিক ভর যার কম হবে নিঃসরণ তার কম হবে, অর্থাৎ ব্যাপনের মতো নিঃসরণও সেম। তাহলে এখানে বলছে আমারে কি কি আছে, আচ্ছা ইয়ে হয়ে গেছিল, থেমে গেছিল। দেখো বিউটেন মানে কি, ফোন আপডেট নেওয়ার জন্য একটু ঝামেলা হয়ে গেছিল। যে বিউটেন মানে কি, একটা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, বিউটেন, এটা হলো বিউটেনের সংকেত। তারপরে কি হলো, আছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মানে কি রে, এটা হইলো ক নম্বর আছে, খ নম্বরে আছে কার্বন ডাই অক্সাইড এর সংকেত কি, এটা হলো কার্বন ডাই অক্সাইডের সংকেত। গ আছে কি সালফার ডাই অক্সাইড, গ নম্বরে কি আছে সালফার ডাই অক্সাইড। তাহলে এখানে এই 3টা যে গ্যাস আছে, এই 3টা গ্যাসের ভিতর থেকে আমি সবগুলোর কি বের করব, সবগুলোর আমি আণবিক ভর বের করব। এখন কমন সেন্স দিয়ে সুন্দর করে দেখো যে 3টা আণবিক ভর বের করবা, যার আণবিক ভর সব থেকে কম তার নিঃসরণ বেশি হবে। অ্যান্সার কি হবে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি দেখতে চাই কে কে উত্তর দাও সঠিক। আমি একটু কমেন্টগুলো পড়ে নিই, অনেকক্ষণ থেকে কমেন্ট পড়াচ্ছি না। ভাইয়া আপনি আমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেন না কেন, দেন না, আমি অনেক কষ্ট পাইছি। দেখো ফয়সাল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের অ্যাক্টিভ ক্লাসরুমের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু এখন 81,000 ক্রস করছে। প্রতিদিন প্রায় 10-12 হাজার স্টুডেন্ট ফ্রিতে পড়ে, 8 থেকে 10 হাজার স্টুডেন্ট তোমরা পড়ো, আমাদের কোর্সের ক্লাস থাকে, থাকে, আমার একাডেমিক ভার্সিটির পড়াশোনা আছে, সব মিলিয়ে আমিও তো ভাই ব্যস্তই থাকি। কিন্তু কথা হলো যে তোমরা যদি দিনে ধরো 300-400 স্টুডেন্ট নক দিচ্ছ, বা ধরে নাও আমি ধরলাম কথার কথা 20 জন আমারে নক দিলা বা 50 জন আমারে নক দিলা, তো আমি কি সবার রিপ্লাই দিতে পারবো? আমার চোখের সামনে যেটা আসে আমি অবশ্যই সেটা রিপ্লাই দিই, আমি না দিলে আমার টিম দেয়, কিন্তু আমি রিপ্লাই দেই ভাই। এটা মন খারাপ করিও না, হ্যাঁ? খুব বেশি সমস্যা হলে ডিরেক্ট আমারে ফোন দিবা, কি হয়েছে ভাই? ফিজিক্সের টিচার আমি হতে চাই, তোমার ছোট ভাই। হ্যাঁ, এই তোমার ছোট ভাই কিন্তু আছে, যে আমি সরকার, আমার ছোট ভাই, ও ফিজিক্স নিবে তোমাদের, একদিন বড় হোক আগে। ভাই আপনি একদিন সফল হবেন ইনশাল্লাহ। স্নেহা দোয়া রাখো ভাইয়া, আমার আপনার পাশে আছি, কেউ না থাকলে আমি রাকিবুল আছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, তুমি এভাবে পাশে থাকো তোমরা। স্যার কেমিস্ট্রি চ্যাপ্টার 11-এ কিছু পাই না, কিছু পাও না, তার জন্য তোমার হাসিব ভাই আছে, তোমাদের হাসিব ভাই সবকিছু 14টা বাজায় ফেলবে, ইধার মে উধার সব ক্লিয়ার করে দিব যদি তোমরা পাশে থাকো ইনশাল্লাহ। উত্তর বলছো কার্বন ডাইঅক্সাইড, কে কে উত্তর বলছে কার্বন ডাইঅক্সাইড? সঠিক উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড। তার কারণ এটার ভর কত হবে আণবিক ভর বলো তো? কার্বন 12 × 4 প্লাস হাইড্রোজেন 1 × 10, কত হলো রে? 4 12 4 2 8, 4 অক্ষে 4 প্লাস 10 কত হইলো? 58। কার্বন ডাইঅক্সাইড হিসেব করে কত হচ্ছে? 12 × 2 = 32, 44। এখানে কত হচ্ছে আণবিক ভর? সালফার কত হলো? 32 যোগ অক্সিজেন 16 × 2, 16 2 = 32 = 64। তাহলে দেখো এটার হলো 58, এটার হলো 64, এটার হলো 44। তাহলে কোনটার আণবিক ভর কম? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কম, তার মানে এটা নিঃসরণের হার, নিঃসরণ বেশি, হার বেশি। আচ্ছা এটা বুঝলাম, কিন্তু এই প্রশ্নটাই যদি আমি তোমাকে এইভাবে বলি যে কোনটা নিঃসরণের হার কম, তখন উত্তর কোনটা হবে? একটু কমেন্ট বক্সে জানাও তো। আমি তোমাকে প্রশ্নটা একটু উল্টায় বললাম যে কোনটি নিঃসরণের হার কম, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ক, খ নাকি গ, কোনটা হবে দেখি বলো তো? ভুল হয়ে গেল রিফাত মন্ডল। ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। ইয়াসমিন, থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রাখো আমার জন্য, হ্যাঁ? কারণ আল্লাহ তাআলা বলছে যে তোমরা যদি দোয়া করো আর সৎ ইচ্ছা থাকলে ইনশাল্লাহ পূর্ণ হবে, তোমরা পাশে থাকবা। ক হবে, একজন বলছো গ, ফয়সাল বলছো ক। বলছি যে আমি যদি প্রশ্ন উল্টায়া দিই, বলছি যে কোনটি নিঃসরণের হার কম, তখন কি হবে? সঠিক উত্তর কেউ দিতে পারবা? না দিতে পারলে তোমরা এন লিখবা, আমি দেখতে চাই। ভালো করে বোঝো যে এখানে কিন্তু বলা হয়েছে যে কোনটি নিঃসরণের হার বেশি, তখনই অ্যান্সার হয়েছিল খ নাম্বারটা, ঠিক আছে? বাট আমি যদি তোমার এটা বলি যে কোনটি নিঃসরণের হার সব থেকে কম, তাহলে আমরা জানি নিঃসরণের হার কোনটা হবে? কম। নিঃসরণের হার কম কার হবে? যার আণবিক ভর বেশি। তাহলে এর আণবিক ভর 58, এর 44,
এর হলো 64, তাহলে আণবিক ভর সালফার ডাইঅক্সাইডের সব থেকে বেশি, তখন নিঃসরণের হার কার কম হবে? এটার কম হবে, নিঃসরণ হার কম। ওকে, কেউ ভুল করবে না, সালফার ডাইঅক্সাইড হবে। যারা যারা 3 নম্বর উত্তর দিছো তারা তারা ঠিক আছে। প্লিজ কাম ব্যাক দীপু খালা। দীপু খালা আসলে, দীপু খালা যদি আরেকবার আসে, তোমার এই যে ধরো আমার মাথার চুল যে কয়টাও আছে না, আমারও উঠবে, তোমাদের যে কয়টা মাথার চুল আছে সেটাও উঠবে। দিন শেষে দেখা গেল তুমি চান্দা হয়ে গেছো, টাকলা হয়ে গেছো, টাকলা মুরাদের মতো আর বিয়ে টিয়া হবে না। সো দীপু খালারে আর চাইও না। তাসনিম, থ্যাংক ইউ তাসনিম। চলো, ইয়াসমিন আরা, মনে রাখবা নিঃসরণের হার কার বেশি হবে? যার আণবিক ভর বেশি তার নিঃসরণের হার কম হবে। And the last question নাম্বার, এটা লাস্ট, এটার উত্তর তোমরা বলো। বলছে নিচের কোনটি নিঃসরণের হার সবচেয়ে বেশি? নিচের কোনটি নিঃসরণের হার সব থেকে বেশি? এটা একটু বলো তো দেখি। হে মিশাই তো দিলাম, এখানে তো বার করাই ছিল। সালফার ডাইঅক্সাইড হলো 64, এটা মনে রাখি যে সালফার ডাইঅক্সাইড ক নাম্বার? সালফার ডাইঅক্সাইড যার আণবিক ভর আমরা বের করছি 64। নাইট্রোজেন ডাইঅক্সাইড কত হবে? নাইট্রোজেন হলো 14 যোগ 16 দুগুণ 32, কত হয় রে? 6, 3 এর 1 4, 46। এটা কত হবে ক নাম্বারটা? C2H6, এটা একটা কি? ইথেন। তাহলে কার্বন হইলো 6 দুগুণ 12, 24 যোগ, কারণ 12 গুণন 2 = 24 হবে, যোগ 6 কত হবে? 30। তাহলে খুবই 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 ভালো করে দেখো, এটা যেন আমার ভয় পাইও না রে। এখানে এটা লিখছিলাম যে কার্বন হইলো 12 গুণন 2, দুইটা আছে, অক্সিজেন হাইড্রোজেন 1 গুণন 6, এই যে 12 দুগুণ 24 একবারে লিখছি, 6 1 6 লিখছি, তাহলে এটা যোগ করে হয় কত? 30, এটা 46, এটা হইলো 64। লাস্ট কোশ্চেনের উত্তর কে কে সঠিক উত্তর দিতে পারছো বলো? ভাই আপনি কি স্টিংকে চেনেন? স্টিংকে দেখো, এবার বলো যে রাকিবুল বলছো সি, উচ্চ বিদ্যালয়, এ আর উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় বলছো সি, SBS সৌরভ তুমি বলছো 3। আচ্ছা, সকলের সঠিক উত্তর হয়েছে? হয়েছে কি সঠিক উত্তরটা হয়েছে? হ্যাঁ, যে দেখো এটা আণবিক ভর কিন্তু সব থেকে কম, তার মানে এর কি হবে? এর ব্যাপনও বেশি, নিঃসরণও বেশি, তাহলে এটা নিঃসরণ হার বেশি। ওকে ওকে, ইনশাল্লাহ উত্তর হবে কি নাম্বারটা? উত্তর হবে খ নাম্বারটা। উত্তর হবে খ নাম্বারটা, সরি উত্তর হবে গ নাম্বারটা। উত্তর হবে গ নাম্বারটা। আচ্ছা, অর্থাৎ ইথেন। ওকে, তো আজকে এই চ্যাপ্টার থেকে তারপর যদি তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম থাকে, তো আমাদের যে পেজের ইনবক্সটা আছে ওইখানে আমাকে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো বা তোমাদের প্রশ্নগুলো পড়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো টপিকের ক্লাস লাগে, আমাদের যে অ্যাক্টিভ ক্লাসরুমের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তোমরা যে কোনো কিছু পোস্ট করবা, আমি অ্যাপ্রুভ করে দিব বা আমার টিম অ্যাপ্রুভ করে দেবে ইনশাল্লাহ। তো আমি চাই ভাইয়া আমাদের এই লাইভ ক্লাসগুলো ঠিক ততদিন অবধিই চলবে যদি তোমরা আমাদের পাশে থাকো এবং বেশি বেশি স্টুডেন্ট যদি লাইভে যুক্ত থাকে। ওকে, তো তোমাদের দায়িত্ব হলো কি? তোমাদের দায়িত্ব নিয়মিত লাইভ ক্লাস করা এবং আশেপাশে বন্ধুদের নিয়ে লাইভ ক্লাস করা, আর আমার দায়িত্ব হলো কি একদম ফুল ডেডিকেশন দিয়ে যেগুলো টপিকে প্রশ্ন আসবে সেই টপিকে তোমাকে এমসিকিউ প্রশ্ন সলভ করে দেওয়া, সিকিউ প্রশ্ন সলভ করে দেওয়া এবং বেসিক থেকে পড়ানো, এই দায়িত্ব আমার। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমি তোমাদের আরেকবার বলে দিই তোমাদের ক্লাস রুটিনটা কি কি বার। তোমাদের ক্লাস হবে শনিবার আর সোমবার, ঠিক আছে? শনিবার আর সোমবার এই 2 দিন ক্লাস হবে তোমাদের। কি লিখলাম? শনিবার আর সোমবার রাত 9টায় সপ্তাহে তোমাদের এই 2 দিন ক্লাস হবে। ওকে, আর তোমাদের যে বড় ভাইয়ারা আছে এইচএসসি 26 এবং 25 ব্যাচে যারা আছে তাদের ক্লাস হবে হইলো বৃহস্পতিবার আর শুক্রবার রাত 9টায়। তোমরা তাদেরকে একটু জানায় দিবা, আর আমাদের পেজ এবং গ্রুপে বেশি বেশি যুক্ত হয়ে যাবা। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।